নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে। রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের আজকের আলোচনায় সবাইকে স্বাগত। আজকে রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের বিশেষ আলোচনা সভা। এই বিশেষ আলোচনা সভায় আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আমাদের চিরপরিচিত স্যার ডক্টর অভিষেক কর্মকার। স্যারের একটি সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরছি। স্যার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স, গলসি মহাবিদ্যালয়। এছাড়াও অতিথি অধ্যাপক, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি। এছাড়াও স্যারের দেশ বিদেশে বিভিন্ন ধরনের পেপার প্রেজেন্টেশন থেকে শুরু করে বিভিন্ন ধরনের স্বনামধন্য আন্তর্জাতিক স্তরের বিভিন্ন পত্রপত্রিকায় স্যারের লেখা আমরা দেখেছি। আমি আর বিস্তারিত না গিয়ে আমি আজকের আলোচনাটা শুরু করার জন্য স্যারকে অনুরোধ জানাবো। তার আগে আজকের যে বিষয় রয়েছে সেটা একটু তুলে ধরি। সেটা হচ্ছে, আজকের বিষয় হচ্ছে ভারতীয় গণতন্ত্রের 7 দশক একটি পর্যালোচনা। এই বিষয়ে আজকে স্যার আলোচনা করবেন। রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আমি স্যারকে আরো একবার ধন্যবাদ জানাই আর অনুরোধ করছি আজকের আলোচনাটি শুরু করার জন্য। সকলকে শুভ সন্ধ্যা। আমি আলোচনায় যাওয়ার আগে যে কথাটা বলা খুব প্রয়োজন, সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের প্রত্যেক সদস্যকে আমি আমার আন্তরিক অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। কারণ রাষ্ট্রবিজ্ঞান চর্চাকে বাংলা ভাষায় যে পদ্ধতিতে এবং যে ভিগোরাস এনার্জি নিয়ে এই সদস্যরা শুরু করেছিল এবং যে পদ্ধতিতে এটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাতে রাষ্ট্রবিজ্ঞানের প্রত্যেক ছাত্রছাত্রী থেকে গবেষক, শিক্ষক প্রত্যেকে উপকৃত হচ্ছে। এবং আগামী দিনে রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্র কিন্তু অলরেডি পশ্চিমবঙ্গে এখন সুপরিচিত একটা অর্গানাইজেশন, যেটা প্রত্যেকে যার নাম এক কথায় চেনে। এবং আগামী দিনে আমার ধারণা রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্র খুব ভালো কাজ করবে এবং আরো অনেক বেশি উন্নতি করবে এবং প্রত্যেক রাষ্ট্রবিজ্ঞানের প্রত্যেক ছাত্রছাত্রীকে এইভাবে ভীষণভাবে উপকৃত করবে। তো প্রত্যেককে আমার সাধুবাদ রইল, আন্তরিক অভিনন্দন রইল। আমি প্রত্যেকের নাম আর আলাদা করে করছি না, এখানে সমীরণ আছে, প্রকাশ আছে, আরো অনেকে যুক্ত আছেন। এবার আমি আজকের আলোচনায় আসি। আজকের আলোচনার যেটা বিষয় অত্যন্ত প্রাসঙ্গিক কিন্তু নতুন নয়। ভারতীয় গণতন্ত্রের 7 দশক। আমরা 2024 সালে দাঁড়িয়ে বলতে পারি যে ভারতীয় গণতন্ত্র, আমরা অলরেডি আজাদি কা অমৃত মহোৎসব দেখেছি, 75 বছর পূর্তি উপলক্ষে, যেটা গোটা দেশব্যাপী হচ্ছে। তার পরিপ্রেক্ষিতে এবং বিশেষ করে আজকের দিনে, আজকের ডেটে দাঁড়িয়ে যে কারণে খুব বেশি রেলিভেন্ট, সেটা হচ্ছে কালকেই সুপ্রিম কোর্ট একটা ল্যান্ডমার্ক জাজমেন্ট দিয়েছে। সেটা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো যে ইলেকটোরাল বন্ডে যে টাকা পেয়ে থাকে, যেটা দীর্ঘদিন ধরে অস্বচ্ছ ছিল, 2018 সালের একটা ফিনান্স অ্যাক্টের মাধ্যমে কিছুটা স্বচ্ছ করার প্রচেষ্টা হয়েছিল। এবং তারপর থেকে এডিআর থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তিবর্গ যারা মামলা রিজু করেছিল এটার এগেনস্টে, কেননা এটা লেভেল প্লেইং গেমকে অস্বীকার করছিল এবং যে দল যখন ক্ষমতায় থাকবে তাদের ফেভারে এই বন্ডের ব্যাপারটা যাচ্ছিল, পলিটিক্যাল বন্ড। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটাকে যেভাবে দীর্ঘ শুনানির পরে সুপ্রিম কোর্ট যেভাবে এটাকে বাতিল করে দিয়েছে, স্ট্রাক ডাউন করে দিয়েছে, যা বলা যেতে পারে প্রহিবিট করে দিয়েছে, তাতে কিন্তু এটা ভারতীয় গণতন্ত্রে একটা নতুন মাইল ফলক যুক্ত করলো। শুধু নয়, এটা একটা বিশাল বড় শিফট হলো। এবং 1947 সাল থেকে আজ পর্যন্ত যদি আমরা দশক ওয়াইজ দেখি, তাহলে দেখব যে প্রত্যেক দশকে কিছু না কিছু নতুন রিফর্মেশন হয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস হয়েছে, ইলেকটোরাল রিফর্মস হয়েছে, এবং এই রিফর্মস গুলো কোনো না কোনো ভাবে ভারতীয় গণতন্ত্রকে আরো শক্তিশালী করেছে। তো এই যে ল্যান্ডমার্ক জাজমেন্ট সুপ্রিম কোর্টের, এইটা কিন্তু সুপ্রিম কোর্টের কনস্টিটিউশনাল বেঞ্চের প্রধান বিচারপতির নেতৃত্বে যে বেঞ্চ ছিল, চন্দ্রচূড় মশাইয়ের নেতৃত্বে, এই জাজমেন্ট কিন্তু একটা নতুন দিশা ওপেন করবে। এবং আমরা ভীষণভাবে আশাবাদী যে আগামী দিনে ভারতীয় গণতন্ত্র, যা আজকে গোটা পৃথিবীর কাছে একটা গবেষণার জায়গা, ভারতীয় গণতন্ত্রকে নিয়ে আলোচনা, সমালোচনা, কন্ট্রোভার্সির শেষ নেই। কেননা উই আর দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট ডেমোক্রেসি ইন অল এসপেক্ট, ওয়েদার ইট ইজ যদি আমরা পপুলেশনের দিক থেকে দেখি বা সাস্টেনেন্সের দিক থেকে দেখি। যেখান থেকে আমি শুরু করবো অ্যাকচুয়ালি,
1947 সালে আফটার দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এই সাউথ এশিয়ার বিভিন্ন দেশ গণতান্ত্রিক কনস্টিটিউশন নিয়ে যাত্রা শুরু করেছিল, সদ্য স্বাধীন দেশগুলি। কিন্তু আমরা যদি আজকে একটা কম্পারেটিভ অ্যানালিসিস করি সাউথ এশিয়ার বিভিন্ন দেশগুলোর মধ্যে, তাহলে আমরা এটা বলতে পারি যে উই হ্যাভ ডান সামথিং বেটার, whether it is Pakistan or Sri Lanka or Nepal or Bhutan or Bangladesh, আমরা যে সকল দেশগুলোর কথা বলি সাউথ এশিয়ার মধ্যে, তাহলে তার মধ্যে আমরা কিন্তু দেখব যে আমরা কোনো না কোনো জায়গায় কিছু না কিছু ভাবে বেটার করেছি, যেটা ভারতীয় গণতন্ত্রকে অনেক বেশি শক্তিশালী করেছে। আজকের দিনে যদি দাঁড়িয়ে আজকে আমি যদি দেখি যে ভারতীয় গণতন্ত্র ঠিক কোথায় আছে, তাহলে এই কথা বলার কোনো মানে অসুবিধা নেই, বা এটা বললে হয়তো অত্যুক্তি হবে না যে আমরা আজকে শুধুমাত্র ভারতীয় গণতন্ত্রের মধ্যে এমন জায়গায় দাঁড়িয়ে নেই যে এটা বলতে পারি যে প্রচুর সমস্যা এবং সেই সমস্যা থেকে বেরিয়ে আসার পথ নেই, ডেমোক্রেসি একটা মিথে পরিণত হয়েছে, একটা এমন পরিস্থিতিতে গেছে যে ডেমোক্রেসির আজকে ইন দ্য নেম অফ ডেমোক্রেসি সমস্ত রকম আনডেমোক্রেটিক অ্যাক্টিভিটি হচ্ছে। এইসব কিছু কথাবার্তা তো আমরা সবসময় শুনতে পাই এবং আমরা জানিও, কিন্তু দেখুন সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা দেখি তাহলে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে ইন্ডিয়া কিন্তু যে জায়গায় যে কনটেক্সটে গণতান্ত্রিক সংবিধান নিয়ে যাত্রা শুরু করেছিল 1947 অনওয়ার্ডস, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে 2024 সালে যে রিফরমেশনস হয়েছে এবং আজকের দিনে গণতন্ত্র কোন জায়গায় আছে এর একটা সঠিক পর্যালোচনা করা দরকার আছে, এবং করলেই বোঝা যায় যে কোন জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। আজ আমরা G20 সদস্য, G4 এর সদস্য, ব্রিক্স এর সদস্য। আজকে আমরা একটার পর একটা গ্রিন রেভলিউশন থেকে ব্লু রেভলিউশন, পিঙ্ক রেভলিউশন থেকে শুরু করে আইটি রেভলিউশন, হোয়াইট রেভলিউশন থেকে শুরু করে সবকিছু করতে পেরেছি, এবং এইগুলো একদিনে হঠাৎ করে ওভারনাইট হয়নি। এগুলো হয়েছে যত দিন গেছে তত বেশি ধীরে 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 ইন্ডিয়ার ডেমোক্রেসি কনসলিডেটেড হয়েছে। কিন্তু আমরা যদি ডেমোক্রেসির একটু পিছন দিকে যদি ঘুরে তাকাই, ঠিক কোন জায়গায় ভারতের গণতন্ত্র শুরু হয়েছিল, তার যাত্রা শুরু করেছিল, তাহলে প্রথম যে কথাটা আসে মাথায় সেটা হচ্ছে গণতন্ত্র কিন্তু ভারতের সয়েলে ছিল না। আফটার 1947 when we started with a democratic constitution, we didn't possess a single precondition which are needed for the successful thriving of democracy in any nation। যে কোনো জায়গায় ডেমোক্রেসিকে সঠিকভাবে চালানোর জন্য যে প্রিকন্ডিশন গুলো দরকার, যেগুলো ওয়ার্ল্ড ওয়াইড আমরা দেখতে পাই, বা আমরা ওয়ার্ল্ড ওয়াইড লিবারাল ডেমোক্রেসি গুলোর মধ্যে যদি আমরা একটা সার্ভে করি, তাহলে আমরা যে প্রিকন্ডিশন গুলো দেখবো বা পাবো, যেগুলোকে ধরে আমরা বলতে পারি যে হ্যাঁ এই প্রিকন্ডিশন গুলো দরকার সাকসেসফুল ডেমোক্রেসির জন্য, সেইগুলো কিন্তু 1947 সালের ভারতে ছিল না। যখন নেহরু ভারতের প্রথম প্রাইম মিনিস্টার, বিইং দ্য আর্কিটেক্ট অফ মডার্ন ইন্ডিয়া, ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, তিনি যখন বলছেন, তার যখন ট্রেস্ট উইথ ডেস্টিনি যে স্পিচটা তিনি দিচ্ছেন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে, ওইখানে সেই স্পিচের মধ্যে পরিষ্কারভাবে তিনি বলছেন যে উই হ্যাভ সো মেনি থিংস টু ডু। আমাদের অ্যাকিউট পভার্টি রয়েছে, অ্যাকিউট লেভেল অফ আনএমপ্লয়মেন্ট রয়েছে, ইলিটারেসির প্রবলেম রয়েছে, প্রিভালেন্ট ইলিটারেসি, ইন্ডিভিজুয়েশন অফ সোসাইটি হয়নি, সেকুলারাইজেশন অফ দি সোসাইটি হয়নি, রিলেটিভ ইকোনমিক প্রসপারিটি নেই, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়নি, আমাদের পলিটিক্যাল কনসাসনেস মানুষের মধ্যে নেই। এইগুলো বড় বড় ল্যাকিউ না, এইগুলো প্রত্যেকটা যে কোনো দেশের ডেমোক্রেসির এমার্জেন্স, গ্রোথ এবং সাকসেস এই প্রিকন্ডিশন গুলোর উপর দাঁড়িয়ে আছে, যেগুলো আমি পরপর বললাম। কিন্তু একটি প্রিকন্ডিশনও সেই সময় আমাদের ছিল না। তাই তিনি বলছেন যে উই হ্যাভ সো মেনি থিংস টু ডু বাট উই হ্যাভ নাথিং ইন আওয়ার হ্যান্ড, কিছুই নেই। সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভারতীয় গণতন্ত্র আজকের দিনে ওয়ার্ল্ডস লার্জেস্ট ডেমোক্রেসি, ডেরিভেটিভ ডেমোক্রেসি। নট অনলি দ্যাট, দুটো প্রধান যে থিওরিটিক্যাল স্কুল, লিবারাল স্কুল যাদেরকে আমরা টকভেলিয়ান স্কুল বলতে পারি, আরেকটা হচ্ছে মার্ক্সিয়ান স্কুল। Both of the schools, thinkers from both schools, they predicted that India's democracy is going to face an imminent demise. Why? Because we didn't possess any of the preconditions যেগুলো পূর্ব শর্ত দরকার, at least a certain level of industrial revolution, certain level of education among the people, literacy, poverty থেকে মুক্তি,
বা ইন্ডিভিজুয়েশন অফ সোসাইটি, মোস্ট ইম্পর্টেন্টলি, বা বলা যেতে পারে আইডিয়া অফ টলারেন্স অ্যান্ড ডেমোক্রেটিক ভ্যালুজ অ্যামং দ্য পিপুল, এই ব্যাপারগুলো তো ছিল না সেই সময়। তাই সবাই প্রেডিক্ট করেছিল যে ইন্ডিয়াস ডেমোক্রেসি ইজ গোয়িং টু ফেস অ্যান ইমিনেন্ট ডিমাইস, এটা ভেঙে পড়বে। এমনকি আমি দুটো বড় বড় প্রেডিকশনের কথা বলতে পারি। জন স্টুয়ার্ট মিল তো মিড 19th সেঞ্চুরিতে লিখছেন যে একটা হায়ারার্কিক্যালি ডিভাইডেড সোসাইটি, যেখানে লিঙ্গুইস্টিক ডাইভার্সিটি রয়েছে, এরকম একটি দেশে গণতন্ত্র সম্ভব নয়, সাস্টেন করতে পারে না, টিকতে পারে না, জন স্টুয়ার্ট মিল বলেছিলেন। এমনকি তিনি কলোনিগুলোতে সেই সময় সেই কনটেক্সটে দাঁড়িয়ে বলেছিলেন যে ডেমোক্রেসির জন্য যে প্রিকন্ডিশনগুলো দরকার নেই, তাই সমস্ত ব্রিটিশ কলোনিগুলোতে ডেমোক্রেটিক গভর্নেন্স কাম্যও নয়, সম্ভবও নয়, যে কারণে তাকে অনেকে রিলাক্টেন্ট ডেমোক্রেট বলেছেন, ইত্যাদি ইত্যাদি। সেই সমস্ত থিওরিটিক্যাল ডিবেট, ডিসকোর্স, কন্ট্রোভার্সি আমরা জানি। আরেকজন থিঙ্কার সেলিগ হ্যারিসন, তিনি ইন্ডিয়াস মোস্ট ডেঞ্জারাস ডিকেড বলে যে বইটা লিখেছেন 1960, ওই বইতে তিনি বলছেন যে দ্য অডস আর সো প্রমিনেন্ট, ভারতে যে অডগুলো রয়েছে এগুলো হচ্ছে এতটা প্রমিনেন্ট, ভারতে বিভিন্ন রাজ্যগুলোকে ঐক্যবদ্ধ করে রাখার জন্য যে যা কিছু দরকার, এই অবস্ট্যাকল বা অডস গুলো এত বেশি প্রমিনেন্ট, এবং এগুলো হচ্ছে এগেইনস্ট দ্য সার্ভাইভাল অফ ফ্রিডম। এবং তিনি বলছেন কি, বলছেন নান অফ দ্য ইন্ডিয়ান স্টেটস উইল সার্ভাইভ, ইন্ডিয়া উইল বি বাইফার্কেটেড ইনটু পিসেস। ভারতের অখণ্ডতা ধরে রাখতে পারবে না, ভারতে এত বেশি লিঙ্গুইস্টিক ডাইভার্সিটি রয়েছে, এত বেশি কাস্ট বেসড হায়ারার্কি রয়েছে, এত বেশি ক্লাস বেসড প্রবলেমস রয়েছে, জেন্ডার ইনইকুয়ালিটি রয়েছে, বিভিন্ন ধরনের, সব থেকে বড় কথা হচ্ছে ল্যাক অফ পলিটিক্যাল কনসাসনেস এবং প্রিভ্যালেন্ট ইলিটারেসি অ্যামং দ্য পিপল। এই যে সমস্যা রয়েছে, এইখান থেকে কি করে ভারতের ডেমোক্রেসি সাস্টেইন করবে? Let me tell you, only 25% of male and 7.9% of female in 1951 were literate. Literate in the sense, not in the truest sense of the term. Just নাম সই করতে পারে। আর তার সাথে রয়েছে গ্রস পভার্টি, যে কারণে ভারত যখন একটা স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করলো, একটা গণতান্ত্রিক সংবিধান নিয়ে যখন যাত্রা শুরু করলো, তখন যে বিষয়টা সব থেকে বেশি মাথা ব্যথার জায়গা ছিল সেটা হচ্ছে যে কিভাবে এই ডেমোক্রেসিকে এখানে কন্টিনিউ করা যায়, কিভাবে ডেমোক্রেসিকে এখানে সাস্টেইন করা যায়। এবং দুটো প্রধান জায়গা ছিল, যারা নেশন মেকার এট দ্য ইনিশিয়াল ডেজ, তাদের কাছে দুটো প্রধান চ্যালেঞ্জ ছিল ইন্ডিয়ান ডেমোক্রেসিকে সার্ভাইভ করার জন্য। একটা ছিল টু বিল্ড আ ডেমোক্রেটিক অ্যান্ড সিভিল লিবার্টারিয়ান সোসাইটি এবং অ্যান ইলিটারেট অ্যান্ড পলিটিক্যালি আনকনসাস পিপল, যেটা আমি অলরেডি বলেছি। আর নাম্বার 2 হচ্ছে টু আন্ডারটেক অ্যান ইকোনমিক ডেভেলপমেন্ট where within a democratic political structure which is riddled with so many problems like huge diversity, socio-cultural cleavages and lack of democratic political culture. Because democratic political culture is something which is based on idea of tolerance. So you don't have tolerance, you don't have that kind of liberal democratic ambience where you can accept the dissenter's opinion, opposite opinion, dissenter, মানে যারা তোমার সঙ্গে একমত পোষণ করছে না, এই অপোজিশনের ওপিনিয়নকে অ্যাকোমোডেট করা, টলারেট করা, সেই টলারেন্ট অ্যাম্বিয়েন্স ছিল না। কেন? ডেমোক্রেসি হচ্ছে একটা কালচার। ইট ইজ ডেমোক্রেসি ইজ নট অনলি দ্যাট যে আফটার আ সার্টেন পিরিয়ড অফ টাইম ইউ আর গোয়িং থ্রু ইলেকশন অ্যান্ড আফটার ইলেকশন ইউ আর বিল্ডিং নিউ government. This is the fact is not mere structural part of democracy or procedural democracy, but যদি আইডিয়াল বা কনসেপ্ট বা ডক্ট্রিনের জায়গায় যদি আমরা যাই, আইডিয়ালি যদি আমরা ভাবি, তাহলে ডেমোক্রেসি তো একটা ওয়ে অফ লাইফ, ইট ইজ নট মিয়ার আ ফর্ম অফ গভর্নমেন্ট। এটার জন্য অনেক প্রিকন্ডিশন দরকার। দুটো প্রধান জায়গা ছিল সেই সময় নেশন মেকারদের কাছে ছিল কি, যে ডেমোক্রেসি ভার্সাস রাইস বোল থিওরি, যেটাকে আমরা বলি,
যে ডেমোক্রেসি খায় না মাথায় দেয় এটা মানুষের কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল না। সেই সময় দুবেলা দুমুঠো ভাত জোগাড় করা মানুষের কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়েছিল। এবং তার সঙ্গে 190 বছর তো শুধু ব্রিটিশ রাজ, আমরা যদি তার আগের 900,000 বছরের যদি আমরা পরাধীনতার কথা ভাবি, যে অর্থনৈতিক লুণ্ঠন হয়েছে, ইকোনমিক প্লান্ডার, সেই প্লান্ডার মানে একদম খুন, পাঠান, মুঘল এবং ব্রিটিশ রাজ যদি আমরা এভাবে দেখি, তাহলে কি দেখব যে এই যে দীর্ঘদিনের পরাধীনতা, অর্থনৈতিক লুণ্ঠন, এইগুলো জায়গা থেকে দাঁড়িয়ে যখন একটা ডেমোক্রেটিক কনস্টিটিউশন নিয়ে ইন্ডিয়া 1947 এর পরে এবং আফটার 1950 when we adapted the constitution of India in 1949 এবং তারপরে যখন when it came into force, তারপর থেকে আমরা যে ডেমোক্রেটিক কনস্টিটিউশন নিয়ে চলছি, সেই ডেমোক্রেটিক কনস্টিটিউশন যেটা আমি যেটা কিছুক্ষণ আগে বলছিলাম যে বোথ স্কুল, লিবারাল স্কুল এবং মার্কসিয়ান স্কুল, বোথ স্কুল প্রেডিক্টেড দ্যাট ইন্ডিয়ান ডেমোক্রেসি ইজ গোয়িং টু face a demise, is going to demise, ভেঙে পড়বে, এক্সপায়ার করবে। কিন্তু আমরা যদি দেখি খুব মাইনিউটলি 1970s এ 1975 টু 1977 ওই 21 মাসের এমার্জেন্সি, ওই সময়টুকু যদি বাদ দিই, তাছাড়া আজকের দিন পর্যন্ত আমি যেটা দিয়ে শুরু করলাম সুপ্রিম কোর্টের ল্যান্ডমার্ক জাজমেন্ট পর্যন্ত, ওই 1975 টু 1977, 1975 এর মে জুন থেকে 1977 এর মার্চ পর্যন্ত ওই 20-21 মাসের যদি আমরা ওই এমার্জেন্সি পিরিয়ডটা যদি বাদ দিই, তাহলে দেখবো মোরাললেস ইন্ডিয়ান ডেমোক্রেসি ইজ সাকসেসফুল আমরা বলতে পারি, ডেসপাইট অফ দ্য ফ্যাক্ট দ্যাট দেয়ার আর সো মেনি প্রবলেমস, সো মেনি চ্যালেঞ্জেস, আমি চ্যালেঞ্জগুলো বলবো, কিন্তু সেই জায়গা থেকে ইন্ডিয়া কিন্তু একটা ডেমোক্রেটিক কনস্টিটিউশন হিসেবে, একটা লার্জেস্ট ডেমোক্রেসি হিসেবে কিন্তু আত্মপ্রকাশ শুধু করেছে না, যত দিন যাচ্ছে তত বেশি কনসলিডেট করছে। কিন্তু তার মানে কি, তারপর থেকে শুরু করে আমরা যদি দেখি পর একটার পর একটা ঘটনা পরম্পরা, একটার পর একটা 5 ইয়ার প্ল্যানিং, কেননা সেই সময় এইটা খুব ভালোভাবে বোঝা গিয়েছিল যে যদি ডেমোক্রেসিকে সাস্টেইন করতে হয় এবং যদি বিষয়টাকে এইভাবে রাখতে হয় যে হ্যাঁ আমরা এমন একটা ডেমোক্রেসির দিকে এগোচ্ছি যে ডেমোক্রেসি শুধুমাত্র প্রত্যেকটা মানুষকে প্রপোর্শনেটলি রিপ্রেজেন্ট করবে এইটুকু নয়, একদম যেটা গান্ধী বারবার করে বলেছেন, নেহরুও বিভিন্ন আলোচনায় বলেছেন যে একদম মার্জিনালাইজড সেকশন অফ দ্য সোসাইটি, ভালনারেবল সেকশন অফ দ্য সোসাইটি, তারাও যাতে করে ডেমোক্রেসির সুফল পায় সেটাও আমাদেরকে এনশিওর করতে হবে। যে কারণে আমরা যে কনস্টিটিউশন নিলাম, এই কনস্টিটিউশন কিন্তু শুধুমাত্র ওয়ার্ল্ডস লার্জেস্ট কনস্টিটিউশন নয়, এটা হচ্ছে মোস্ট কমপ্লেক্স কনস্টিটিউশন অ্যাজ ওয়েল। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমরা প্রায় 9টি বা 10টি দেশের কনস্টিটিউশনকে দেখে সেইখান থেকে আমরা যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি 2 বছর 11 মাস 17 দিন সময় লেগেছিল যে কনস্টিটিউশন নিয়েছিল, ডেমোক্রেটিক কনস্টিটিউশন, এটা কিন্তু ওভারনাইট একদিনে তৈরি হয়নি, এর পিছনে একদম প্রত্যেকটা জায়গাকে ধরে 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 আলোচনা করা হয়েছে এবং তারপরে যে বেসিক আইডিয়াল গুলো রয়েছে সেই আইডিয়াল গুলোর উপর দাঁড়িয়ে ভারতের কনস্টিটিউশন দাঁড়িয়ে আছে, আজকের দিনেও খুব ভালোভাবে সাস্টেইন করছে এবং যত দিন যাচ্ছে তত বেশি ডেমোক্রেটাইজেশনের পথে আমরা এগোচ্ছি। কারণ আমি বারবার বলছি, ডেমোক্রেটাইজেশন ইজ এ প্রসেস, ডেমোক্রেসি মে বি রিগার্ডেড অ্যাজ আ ডেস্টিনেশন, বাট ডেমোক্রেটাইজেশন ইট ইজ আ প্রসেস। এই প্রসেসে কিন্তু প্রতিদিন আমরা একটু একটু করে এগোচ্ছি। আমরা বলতে পারি না যে ইয়েস উই আর ডেমোক্রেটিক, পৃথিবীর কোনো দেশ এই দাবিটা করতে পারে না, কারণ ডেমোক্রেটাইজেশন হচ্ছে একটা প্রসেস এবং এই প্রসেসটাই ধীরে 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 রিফরমেশনের মধ্য দিয়ে আমরা এগোই। আগে ব্যালটে ভোট হতো, এখন ইভিএম এ ভোট হচ্ছে, সেটাকে আরো বেশি অথেন্টিক করার জন্য, আরো বেশি সায়েন্টিফিক করার জন্য ভিভিপ্যাটের আবিষ্কার হলো, আগামী দিনে আরো অনেক কিছু হবে। এখন আবার দাবি হচ্ছে যে কিভাবে এটাকে ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে ট্যাগ করা যায় সেই দিকটা দেখা, মানে যতটা বেটার ওয়েতে আমরা ডেমোক্রেসিকে কনসলিডেট করা, একে আরো বেশি ডেমোক্রেটিক করা, সেটার চেষ্টা করি। কিন্তু বলে রাখি, ডেমোক্রেসির পৃথিবীব্যাপী কোনো নির্দিষ্ট একটাই সুস্পষ্ট ডিসকোর্স হয় না। আমরা ডেমোক্রেসি বলতেই যদি প্রথমেই আমরা যদি ওয়েস্টার্ন ইউরোপের দেশগুলোর কথা ভাবি, আমরা যদি আমেরিকান ডেমোক্রেসির কথা ভাবি, আমরা যদি টকভিলকে অনুসরণ করে যদি আমরা যদি আমেরিকান ডেমোক্রেসির কথা ভাবি এবং তারপরে সেটার পরে যদি আমরা ভারতীয় ডেমোক্রেসিকে যদি আমরা বোঝার চেষ্টা করি, তাহলে মনে হবে অনেক জায়গায় অনেক অ্যানোমেলি রয়েছে, অনেক গ্যাপ রয়েছে এবং সেটা বুঝতে গেলে অনেক জায়গায় সমস্যা হবে, মনে হবে যে না এই ডেমোক্রেসির মধ্যে অনেক প্রবলেম আছে। কিন্তু আসল যেটা
কথা এখানে সেটা হচ্ছে ডেমোক্রেসির কিন্তু একটাই সুস্পষ্ট ডিসকোর্স হয় না, এটা হওয়া সম্ভব নয়। স্থান, কাল, পাত্র, পলিটিক্যাল কনটেক্সট, ইকোনমিক কনটেক্সট ভেদে ডেমোক্রেসির নিজস্ব ডিসকোর্স পৃথিবীর বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে দেখা যেতেই পারে। এটার কিন্তু একটা সুনির্দিষ্ট ডিসকোর্স কিন্তু পৃথিবীব্যাপী নেই। যেমন যেমন আমরা যদি দেখি আমেরিকান ডেমোক্রেসি, আমেরিকার স্বাধীনতা সংগ্রামের পর কিভাবে আমেরিকান ডেমোক্রেসি ব্রিটিশদের হাত থেকে যখন আমেরিকা যখন স্বাধীনতা পেল 1776 এর পরে আমেরিকার যে ডেমোক্রেসি যদি আমরা আজকে কথা ভাবি, বা আমরা যদি ফ্রেঞ্চ ডেমোক্রেসির কথা ভাবি, ফ্রেঞ্চ ডেমোক্রেসি ফ্রেঞ্চ রেভলিউশনের একটা ব্যাকড্রপে তৈরি। আমরা যদি ব্রিটিশ ডেমোক্রেসির কথা ভাবি, ব্রিটিশ ডেমোক্রেসির কিন্তু এর রুটটা কিন্তু আছে লেট 17th সেঞ্চুরির যে গ্লোরিয়াস রেভলিউশন তার মধ্যে। It was a peaceful transformation from authoritative monarchic rule to constitutional democracy. Peaceful transformation. যদিও আনরেস্ট 17th সেঞ্চুরি ছিল ইংল্যান্ডে, তার একটা 100 বছরের একটা ট্র্যাডিশন ছিল, ভীষণ বড় একটা রাজতন্ত্র, শক্তিশালী রাজতন্ত্র এবং প্রজাতন্ত্রের বিরোধের একটা জায়গা ছিল। কিন্তু থ্রু গ্লোরিয়াস রেভলিউশন সেখানে যে ডেমোক্রেটাইজেশন সেখানে যেভাবে হয়েছে, সেখানে ফ্রান্সও হচ্ছে বিপ্লবের মধ্য দিয়ে। এরকম পৃথিবীর বিভিন্ন জায়গায় যদি আমরা ইন্ডিয়ার কথা এবার দেখি, ইন্ডিয়াতে ডেমোক্রেসি কি, মানে আমাদের তো মানে আনলাইক ওয়েস্টার্ন ডেমোক্রেসি, উই আর এ কেস অফ ডেমোক্রেসি which lacks any prior tradition of liberal democratic thought. Let me tell you, we never possessed a tradition of liberal thought. আমাদের কখনোই এই ট্র্যাডিশন ছিল না। আনলাইক ওয়েস্টার্ন নেশন গুলো একটা ট্র্যাডিশন অফ লিবারাল থট পেয়েছে, এবং সেটা ওখানে একদিনে হঠাৎ করে হয়নি। দ্যাট ইজ আ হিস্ট্রি অফ অ্যাট লিস্ট 4 or 5 centuries, 15th এবং 16th century Renaissance, which was followed by counter Renaissance movement, followed by Reformation movement in the 17th century, followed by Enlightenment movement in the 18th century, and in the 19th century they got post-Enlightenment movement. ওখানে যখন একদম রেনেসাস থেকে 19th century, 15th century onward, 19th century যে 400 বছরের একটা যে ইভলিউশন হয়েছে, রেশনালিটি, হিউম্যানিটি, মডার্নিটি, রেনেসাস ইত্যাদিকে কেন্দ্র করে এনলাইটেনমেন্ট, পোস্ট এনলাইটেনমেন্ট, এই যে ট্র্যাডিশন হয়েছে, একটা কনসলিডেটেড একটা পলিটিক্যাল একটা অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছে, একটা সোশিও কালচারাল অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছে, সেটা কিন্তু আমাদের এখানে হয়নি। ওখানে যখন পোস্ট এনলাইটেনমেন্ট, আমরা কি হয়েছে, আমরা শুধুমাত্র 19th সেঞ্চুরিতে আমরা কিছু প্যারামিটার থেকে আমরা বুঝতে পারি যে হ্যাঁ 19th সেঞ্চুরিতে একটা ডেমোক্রেটিক একটা অ্যাম্বিয়েন্স কিন্তু তৈরি হয়েছিল, বাট আন্ডার দ্য বিগ ব্যানার অফ ন্যাশনাল লিবারেশন মুভমেন্ট অর ন্যাশনালিজম, জাতীয়তাবাদের ব্যানারে। কেননা ডেমোক্রেটিক আইডিয়াল, ডেমোক্রেটিক থট প্রসেস বা ধীরে 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 ডেমোক্রেটাইজেশনের পথে এগুলো কিন্তু হঠাৎ করে একদিনে হয়নি। এর পিছনেও আবার একটা লম্বা একটা ট্র্যাডিশন রয়েছে। যেমন আমি 5টা গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্কের কথা বলতে পারি যেটা 19th সেঞ্চুরি যেখানে বড় একটা কন্ট্রিবিউশন রয়েছে। একটা হচ্ছে দ্য রাইজ অফ এডুকেটেড মিডল ক্লাস, যারা আধুনিক শিক্ষায় শিক্ষিত, ইংলিশ এডুকেশনে শিক্ষিত। 19th সেঞ্চুরি, আর্লি 19th সেঞ্চুরি থেকে যেটা শুরু হয়ে গেছিল একটা স্টুপার সোসাইটি থেকে, সেই সোসাইটি থেকে ট্রান্সফরমেশন হয়েছিল, এবং সেটাও হঠাৎ করে একদিনে হয়নি, ইট ওয়াজ আ প্রসেস। এটা গেল প্রথম। এছাড়া ছিল কি রাইজ অফ ভার্নাকুলার প্রেস অ্যাজ ওয়েল অ্যাজ ইংলিশ প্রেস, প্রিন্ট মিডিয়া। এর একটা ব্যাপক ম্যাসিভ রোল ছিল প্রিন্ট মিডিয়া, যা মানুষকে ধীরে 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 এই প্রসেসের মধ্যে ঢোকাতে শুরু করলো যে হ্যাঁ ইউ ক্যান রেজ কোয়েশ্চেন এগেইনস্ট দ্য অথরিটি, দ্যাট ইজ ইউর রাইট। এই রাইট কনসাসনেস ধীরে ধীরে এসেছে। আবার রাইজ অফ পলিটিক্যাল অ্যাসোসিয়েশনস, সিভিল সোসাইটাল অ্যাসোসিয়েশনস, সব সিভিল সোসাইটাল অ্যাসোসিয়েশনস, ডেন্স নেটওয়ার্ক অফ সিভিল সোসাইটাল অ্যাসোসিয়েশনস, সব 19th সেঞ্চুরিতে। এবং রাইজ অফ ন্যাশনাল ফিলিং, ন্যাশনাল রেভারেন্সিয়াল ফিলিং, এই 19th সেঞ্চুরি, এবং তারপরে সেটা 20th সেঞ্চুরিতে যখন সেটা আরো বেশি শক্তপোক্ত হচ্ছে, দানা বাঁধছে। এখান থেকে আমাদের মধ্যে সেই ট্র্যাডিশনটা তৈরি হচ্ছে, কিন্তু সেটা ছিল অল ওভার ইন্ডিয়াতে ইউনিফর্ম ওয়েতে হয়নি, সেটা স্ক্যাটার্ড হইতে হয়েছিল। যেমন বেঙ্গল এর মধ্যে লিডিং রোল নিয়েছিল। ইট ওয়াজ দ্য মোস্ট ফরমেটিভ পিরিয়ড 19th সেঞ্চুরি, এবং বেঙ্গল ওয়াজ দ্য ব্রিডিং গ্রাউন্ড অফ অল ফর্মস অফ
political collaboration, confrontation, political agitations, constitutional practices, everything, whatever you say. যে কারণে ভারত যখন একটা গণতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করলো, তখন কিন্তু ওই যে ডিসকোর্স গুলোর কথা বললাম, ওই ডিসকোর্স গুলোর মধ্যে কিন্তু দুটো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেটা ভেলেনিয়ান রডরিক বলে একজন ইন্ডিয়ান স্কলার, মানে ইন্ডিয়ান ডেমোক্রেসির উপর যিনি প্রচুর কাজ করেছেন, এই স্কলার, তিনি কিন্তু খুব পরিষ্কারভাবে দুটো বিষয় তুলে ধরেছেন, যে দুটো ডিসকার্সিভ লোকেশন রয়েছে ইন্ডিয়ান ডেমোক্রেসির, যদি আমরা ডিসকোর্সকে খুঁজতে যাই। এক হচ্ছে যে এই যে এখানে ইনোগ্রেশন অফ ডেমোক্রেসি হয়েছিল, যেটা হয়েছিল একটা ডিপলি হায়ারার্কিক সোসাইটিতে। আমি বললাম সোশ্যাল হায়ারার্কি, কালচারাল হায়ারার্কি অনেক বেশি ছিল সোসাইটিতে, এবং এই যে ডিপলি হায়ারার্কিক সোসাইটি, ইট ডিফাইড অলমোস্ট অল ফর্মস অফ নন প্রিকন্ডিশনস, যেটা আমি অলরেডি একবার বলেছি। এন্ড দ্য সেকেন্ড ওয়ান কি? সেকেন্ড ওয়ান হচ্ছে এই যে দ্য সাস্টেনেন্স অফ sustenance, not only sustenance, the sustenance and relative success of Indian democracy in terms of mass participation. কেননা আমরা দেখেছি মাস পার্টিসিপেশন তো একটা বড় একটা স্ট্রেংথ আমাদের ডেমোক্রেসি। In terms of mass participation, not only mass participation, at the same time depending on democratic culture in the society, that is also important. এই জায়গাগুলো আমরা দেখেছি, লং টার্ম রেজিম চেঞ্জ দেখেছি, এবং পিসফুল ট্রান্সফরমেশন অফ পাওয়ার দেখেছি ফ্রম ওয়ান পলিটিক্যাল পার্টি টু অ্যানাদার পলিটিক্যাল পার্টি। এই দুটো গুরুত্বপূর্ণ জায়গা রডরিক্স আইডেন্টিফাই করেছেন। আবার যদি আমরা কন্টেম্পোরারি ডিবেটগুলোর কথা ভাবি, বা ইন্ডিয়ার এই স্টার্টিং পয়েন্টে যদি ডেমোক্রেসির কথা ভাবি, অতুল কোহলি যেমন বলেছেন যে ভারতে যে ওয়েস্টমিনিস্টার মডেল অফ ডেমোক্রেসি ছিল, এটা ছিল অ্যাকচুয়ালি একটা লিবারাল ইম্পেরিয়ালিস্ট ন্যারেটিভ অফ কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট। এটা একটা ওয়েল এস্টাবলিশড একটা জায়গা ছিল। আবার আমরা যদি অ্যারেন লিচফার্টের কথা ভাবি, তিনি তো পরিষ্কারভাবে বলছেন যে দ্য ভেরি ইন্ট্রোডাকশন অফ ডেমোক্রেসি ইন ইন্ডিয়া ইজ আ পাজল। কনফিউশন ওয়াজ দেয়ার বিকজ ইট ওয়াজ আ পিকিউলিয়ার প্রসেস, যেটা শুধুমাত্র জন স্টুয়ার্ট মিল বা সেলিগ হ্যারিসনকে ভুল বলে প্রমাণ করেনি। জন স্টুয়ার্ট মিল যেটা বলেছিলেন যে লিঙ্গুইস্টিক্যালি ডাইভার্সড এবং সোশিও কালচারালি যে হায়ারার্কিক সোসাইটি, এখানে ডেমোক্রেসি টিকবে না। বোথ, whether it is John Stuart Mill or whether it is Selig Harrison, ইন্ডিয়ার ডেমোক্রেসি যেভাবে সাকসেস পেয়েছে এবং টিকে রয়েছে, উভয়ের প্রেডিকশন বা হাইপোথিসিস বা অনুমান যাই বলি না কেন, সবটাই ভুল বলে প্রমাণিত হয়েছে। এই ব্যাপারে আরেকজন বিখ্যাত থিঙ্কার সুদীপ্ত কবিরাজ, ওয়ান অফ দ্য লিভিং লিজেন্ডস, তিনি বলেছেন যে ইন্ডিয়ার ডেমোক্রেসি যেভাবে শুরু করেছিল যাত্রা, ওই যে ডেসপাইট অফ অল অ্যানোমেলিস অর ল্যাকুনা অফ অল প্রিকন্ডিশনস, সেই জায়গা থেকে যেভাবে ইনাগোরেট হয়েছিল ইন্ডিয়ান ডেমোক্রেসি, ইট ওয়াজ আ হিস্টোরিক্যাল স্ক্যান্ডাল। হিস্টোরিক্যাল স্ক্যান্ডাল বলে তিনি একদম কোট আনকোট বলেছেন। কেন বলেছেন? তিনি বলছেন যে এখানে কোনো পোস্টুলেটেড প্রিকন্ডিশনস একটাও ফুলফিল করেনি। স্টিল উই ওয়ার অপটিমিস্টিক এনাফ to have a democratic constitution and to have a Westminster model of democracy, parliamentary democracy. আবার আমরা একই রকম ভাবে অন্যান্য থিঙ্কারদের কথা যদি ভাবি, আমরা দেখব বিভিন্ন থিঙ্কাররা বিভিন্নভাবে ভারতীয় গণতন্ত্রকে বোঝার চেষ্টা করেছেন। মূল কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে it is John Stuart Mill or Selig Harrison or সুদীপ্ত কবিরাজ or অ্যারেন লিচফার্ট, বিভিন্ন থিঙ্কাররা বিভিন্ন রকম জায়গা থেকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। কিন্তু আসল কথা হচ্ছে এইগুলো থেকে যেটা বোঝা যায় সেটা হচ্ছে ডেমোক্রেসির কোনো ইউনিফর্ম, ইউনিলিনিয়ার বা ইউনিফর্ম ওয়েতে কোনো ডেমোক্রেটিক কোনো ডিসকোর্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড নেই যে হ্যাঁ এই বিষয়গুলো থাকলে আমরা ডেমোক্রেসি বলবো। হ্যাঁ, কিছু বেঞ্চমার্ক রয়েছে, সার্টেন কিছু প্রিকন্ডিশনস রয়েছে, যেগুলোকে দেখে আমরা বুঝতে পারি যে whether the society is democratic or undemocratic, এই জায়গাটা বুঝতে হবে। তারপর থেকে আমরা যদি দেখি আজকে 2024 সালে দাঁড়িয়ে, তাহলে এই ডেমোক্রেসি আমরা বেশ কতগুলো ফেজে ভাগ করতে পারি ভারতের গণতন্ত্রের যাত্রাকে। একদম ইনিশিয়াল এজ, যেটা ছিল একদম ইনিশিয়াল ইনসেপিয়েন্ট ফেজ, সেখান থেকে কনসলিডেটেড হচ্ছে, একটার পর একটা 5 ইয়ার প্ল্যানিং হচ্ছে, যে 5 ইয়ার প্ল্যানিং গুলো ভারতীয় অর্থনীতিকে শুধু শক্তিশালী করছে তা নয়, তার একটা ডাইরেক্ট প্রভাব সোশিও কালচারাল এবং পলিটিক্যাল স্টেবিলিটি, শুধুমাত্র স্টেবিলিটি না, এগুলোকে কনসলিডেট করার ক্ষেত্রে প্রধান ভূমিকা নিয়েছে।
আমরা পরপর পরপর এটা নিয়ে একটা আলাদা আলোচনা হতেই পারে যে কিভাবে ওয়ান আফটার ওয়ান 5 ইয়ার্স প্ল্যানিং কি কন্ট্রিবিউট করলো ইন্ডিয়ান ইকোনমির ইভলিউশনে, শুধুমাত্র ইকোনমিক ডেভেলপমেন্টের পার্সপেক্টিভে নয়, এটার সঙ্গে ডেমোক্রেসির কি সম্পর্ক বা কিভাবে পলিটিক্যাল ইভলিউশন হলো, সোশিও কালচারাল ইভলিউশন হলো, এটাও বোঝা যেতে পারে এখান থেকে। এবং তারপরে একটা মেজর শিফট হচ্ছে 1975-এ যখন ওই জরুরি অবস্থা হচ্ছে, এবং তারপরে 1977-এ প্রথম অকংগ্রেসি সরকার, এবং তারপরে 5 ইয়ার প্ল্যানিং এর যে প্রসেসটা চলছিল সেখানে ব্রেক এলো, ব্রেক আসার পরে রোলিং প্ল্যান এলো, তারপরে ইন্দিরা গান্ধী সরকার আবার রিগেন হলো কেন্দ্রে, এবং রিগেন হওয়ার পরে সেখানে আবার পার্সপেক্টিভ প্ল্যান এলো, এবং 1989 1990s এই সময় যে ইকোনমিক যে ক্রাইসিস শুরু হলো থেকে শুরু করে সর্বত্র যে অ্যাকিউট যে ক্রাইসিস শুরু হলো, উই ওয়্যার অলমোস্ট ইন দ্য ভার্জ অফ ব্যাংক্রাপসি। সেইখান থেকে কিভাবে এনইপি মানে নিউ ইকোনমিক পলিসির কথা বলছি, যেটা নরসিমহা রাও এবং প্রধানমন্ত্রী মনমোহন সিং 1991-এ যেটা ইন্ট্রোডিউস করলেন, যেটাকে আমরা বলছি ইন্ট্রোডাকশন অফ এলপিজি, গ্লোবালাইজেশন, লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন বা নিউ ইকোনমিক পলিসি, অ্যাকচুয়ালি যেটাকে আমরা স্ট্রাকচারাল চেঞ্জ বলছি, স্ট্রাকচারাল চেঞ্জ, সেইখান থেকে শুরু করে আজকে 2024 সালে একটার পর একটা, এবং লাস্ট যে 12টা যে আমাদের 5 ইয়ার প্ল্যানিং হয়েছে, এবং তারপরে নীতি আয়োগ আসার পরে আজকে ইন্ডিয়ার ইকোনমি কোন জায়গায় দাঁড়িয়ে আছে, এই জায়গাটা এগুলোকে যদি আমরা একদম ফেজ বাই ফেজ ডিকেড আফটার ডিকেড যদি স্টাডি করি, তাহলে দেখবো যে যত দিন গেছে, ডিসপাইট অফ দ্যাট, এক্সক্লুডিং দ্যাট 2 dark years of in Indian democracy, আমরা অলমোস্ট দেখতে পাচ্ছি যে এটা কিন্তু একটা নির্দিষ্ট পথে এগিয়েছে। কিন্তু তার মানে এই নয় যে এই যে ওয়ার্ল্ডস লার্জেস্ট ডেমোক্রেসি হিসেবে আমরা সাকসেস অফ ইন্ডিয়ান ডেমোক্রেসিকে আমরা সেলিব্রেট করছি এবং বলছি আজাদি কা অমৃত মহোৎসব বা অমৃত কাল চলছে ইত্যাদি ইত্যাদি, যেগুলো আমরা ওয়াইডলি ওয়ার্ল্ড ওয়াইড আমরা যেটাকে প্রচার করছি, তার মানে এই নয় যে ডেমোক্রেসির যে লুপ হোলস গুলো, যে ল্যাকিউনা গুলো, সেগুলোকে ওভারলুক করা যায়। ভারতীয় গণতন্ত্রের 7 দশককে যদি আমরা পর্যালোচনা করি, তাহলে দেখবো একটার পর একটা আনডেমোক্রেটিক ফোর্সেস রয়েছে, ওয়ান আফটার ওয়ান আনডেমোক্রেটিক ফোর্সেস আর দেয়ার, যেগুলো ভারতের গণতন্ত্রকে বারবার করে বিপদের মুখে এসে ফেলেছে, যেগুলোর সঙ্গে প্রতিনিয়ত একটা মুহূর্তে সাধারণ জনগণ থেকে শুরু করে প্রতিটা ইনস্টিটিউশন থেকে শুরু করে সর্বত্র আমাদেরকে কোনো না কোনো ভাবে লড়াই করতে হয়। আমি যদি বলি এখন কম করে পরপর প্রচুর আনডেমোক্রেটিক ফোর্সেস আর দেয়ার হুইচ আর অ্যাক্টিভ against India's democracy। আমরা বলতে পারি one of those, perhaps the most important is the politicization of media। শুধু মিডিয়া হাউসগুলো কারা চালাচ্ছে, just go through that, try to search who are the owners of leading media in India right now। আপনারা দেখতে পাবেন গোয়েঙ্কা ফ্যামিলি, পুরি ফ্যামিলি, আম্বানি আদানি থেকে শুরু করে বিভিন্ন বড় বড় কর্পোরেট হাউস, they are owning, they are the masters of media, and we are expecting neutral news or neutral role from them, the media। So media is politicized। Just go through, just watch for 15 or 20 minutes a single media। I'm not against or I'm not indicating a particular media house, সেটার কথা বলছি না আমি, যে কোনো মিডিয়া হাউস 15 মিনিট 20 মিনিট দেখার পরে চ্যানেল চেঞ্জ করে আরেকটা মিডিয়াকে দেখলে you will have an idea যে which media or which news channel is supporting which political party। All media, all news channels, they have their political agenda, their economic agenda, their commercial agenda as well। Corporatization of democracy, democracy is getting corporatized day by day। আমি এই নিয়ে একটা বলেছিলাম ডেমোক্রেসি অন সেল। ডেমোক্রেসি অন সেল মানে যেটা আন্ডারলাইন মিনিং ছিল, সেটা হচ্ছে যে এই যে রোল অফ পলিটিক্যাল কনসালটেন্সিস, হোয়াট দিস পলিটিক্যাল কনসালটেন্সিস আর ডুইং। প্রত্যেকটা রাজনৈতিক দল, কোন রাজনৈতিক দল, প্রত্যেকটা রাজনৈতিক দল না হলেও তারা কি করছে, কর্পোরেট বডিকে তাদেরকে হায়ার করছে কনসালটেন্সি হিসেবে। আজকের দিনে ভারতীয় গণতন্ত্রের কাছে একটা বিশাল বড় যেটা সমস্যার জায়গা। কেন মনে হতে পারে, সাদা চোখে মনে হতে পারে যে না, এখানে আবার সমস্যার কি আছে?
আমি হায়ার করতে পারি আমার পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্টকে টু আইডেন্টিফাই আ গুড স্ট্র্যাটেজি আর টু এনশিওর আ গুড স্ট্র্যাটেজি সো দ্যাট আই ক্যান উইন দ্য ইলেকশন। মনে হতে পারে যে আমার কাছে সেই টাকা আছে, সুতরাং আমি পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্টকে হায়ার করছি, কনসালটেন্সি গ্রুপগুলোকে হায়ার করছি। দ্য থিং ইজ নট লাইক দ্যাট। এটা মনে রাখতে হবে, ডেমোক্রেসিতে পলিটিক্যাল পার্টিগুলো যখন কনসালটেন্সিকে হায়ার করছে তখন একটা ফান্ডামেন্টাল ক্ল্যাশ তৈরি হচ্ছে। ক্ল্যাশটা কিসের? এক হচ্ছে পলিটিক্যাল পার্টির নিজস্ব ইন্টারেস্ট রয়েছে, তার ইন্টারেস্ট একটাই, সেটা হচ্ছে এনি হাউ এনি কস্ট আই হ্যাভ টু গ্র্যাব দ্য পাওয়ার, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে কর্পোরেট হাউসগুলোকে হায়ার করা হচ্ছে তাদের এজেন্ডা রয়েছে। তাদের এজেন্ডা কি? তাদের এজেন্ডা হচ্ছে ইকোনমিক এজেন্ডা, তারা তো ব্যবসা করছে। অ্যান্ড নাম্বার থ্রি, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জনস্বার্থ, পাবলিক ইন্টারেস্ট। এবার আলটিমেটলি কি হচ্ছে? পলিটিক্যাল পার্টিজ ইন্টারেস্ট, কর্পোরেট ইন্টারেস্ট, পাবলিক ইন্টারেস্ট। থিঙ্ক ইট কেয়ারফুলি। আই এম রিপিটিং এগেইন, পলিটিক্যাল পার্টিজ ইন্টারেস্ট, কর্পোরেট হাউসের ইন্টারেস্ট এবং পাবলিক ইন্টারেস্ট। এই তিনমুখী ইন্টারেস্টের মধ্যে আলটিমেটলি কি হচ্ছে? ক্ল্যাশ বাঁধছে, ক্ল্যাশ। এবং বলাই বাহুল্য, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইট ইজ দ্য পাবলিক ইন্টারেস্ট যেটা সব থেকে বেশি অবহেলিত হচ্ছে, ইগনোরড হচ্ছে। সো এটা হচ্ছে একটা আনহোলি নেক্সাস বিটুইন পলিটিক্যাল ইন্টারেস্ট অর অ্যান আলটিমেট ক্ল্যাশ বিটুইন পলিটিক্যাল ইন্টারেস্ট, কর্পোরেট ইন্টারেস্ট অ্যান্ড পাবলিক ইন্টারেস্ট। কখনোই এটা ভাবার কোনো কারণ নেই যে একজন কর্পোরেট ইন্টারেস্ট sacrificing their own economic agenda, they will be doing something good for the public, for the protection of public interest. এটা ভাবার কোনো কারণ নেই। এর সাথে সাথে আরেকটা বড় যেটা সমস্যা এই কর্পোরেটাইজেশন অফ ডেমোক্রেসি অর ডেমোক্রেসি অন সেল এই ইত্যাদি কথা, সেটা হচ্ছে এই যে কর্পোরেট হাউসগুলো এরা কিভাবে কাজ করে, কাজের পদ্ধতিটা কি? কাজের পদ্ধতি হচ্ছে যে দে কালেক্ট ডেটা, সেখান থেকে আমাদের ডেটা প্রাইভেসি ক্ষুণ্ণ হচ্ছে, ইটস অন স্টেক। নাম্বার টু হচ্ছে ওই একই কর্পোরেট হাউস যখন কোনো একটা পলিটিক্যাল পার্টির হয়ে কাজ করছে, তার কয়েকদিন পরে সেই কর্পোরেট হাউসই যখন অন্য কোনো পলিটিক্যাল পার্টির হয়ে কাজ করছে, তখন এই দিকে যে ডেটা স্টোরেজ হয়েছিল সেই ডেটা কিন্তু অন স্টেক হয়ে যাচ্ছে, সেই ডেটা কিন্তু বিপদগ্রস্ত হয়ে যাচ্ছে। তখনই কি হচ্ছে? রাইট টু প্রাইভেসি চলে যাচ্ছে। এটা একটা বিশাল বড় সমস্যার জায়গা ডেমোক্রেসির মধ্যে। আর কি হচ্ছে? ভারতীয় গণতন্ত্রের এই যে কনসালটেন্সি গ্রুপগুলো, এরা বিভিন্নভাবে মানুষের বিহেভিয়ারাল স্টাডি করে এবং তারপরে এরা এই কর্পোরেট হাউসগুলো তারা ন্যারেটিভ তৈরি করে কোনো না কোনো ইস্যুগুলোকে, হুইচ আর সেন্টিমেন্টাল ইস্যু, সেই ইস্যুগুলোকে নার্চার করে ইন সাচ আ ওয়ে যাতে করে এমন ন্যারেটিভ তৈরি হয় যে পলিটিক্যাল পার্টির হয়ে সে কাজ করছে সেই পলিটিক্যাল পার্টির পারপাসটা যেন সার্ভ হয়। এই ন্যারেটিভ, ক্রিয়েশন অফ ন্যারেটিভস অ্যান্ড কাউন্টার ন্যারেটিভস, বোথ আর দ্য মেজর চ্যালেঞ্জেস, যেটা আমাদের ডেমোক্রেসিকে হলো করছে। হলোইং ফ্রম উইদিন বলা হয় না, সেই অবস্থা, মানে ভিতরে ভিতরে খোকলা করে দেওয়া মূল কথা। এছাড়াও ডেমোক্রেসির আজকের দিনের বড় সমস্যা হচ্ছে রিলিজিয়াস ফান্ডামেন্টালিজম, কমিউনালিজম। এগুলো তো নতুন কথা নয়, একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং ভারতীয় গণতন্ত্রের সঙ্গে একদম মানে বলা যেতে পারে ইন্ডিসপেন্সিবল পার্ট হয়ে গেছে রিলিজিয়াস ফান্ডামেন্টালিজম। এর সঙ্গে রয়েছে যেগুলো একদম খুবই বড় বড় সমস্যা, যেমন রিজিওনালিজম, প্রভিন্সিয়ালিজম, মানে সেক্টেরিয়ানিজম ইত্যাদি ইত্যাদি তো রয়েছে। এছাড়াও গণতন্ত্রের সাফল্যের একটা বড় শর্ত হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনকে পলিটিক্সের থেকে বা নিউট্রাল একটা জায়গায় রাখা, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন দেখা যাচ্ছে যে পলিটিসাইজড হয়ে যাচ্ছে। পলিটিসাইজেশন অফ অ্যাডমিনিস্ট্রেশন, যারা সো কল্ড ব্যুরোক্র্যাট, দে আর সার্ভিং ফর দ্য বেটারমেন্ট অফ দ্য পার্টি instead of government. Not only for government, actually they are serving for the political party which is in power. এটা দেখা যাচ্ছে। পলিটিসাইজেশন অফ ক্রিমিনালস অ্যান্ড ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স, যেটা আমি সব জায়গায় বলে যাই,
This is another big issue. Politicization of criminals and criminalization of politics, both use of money power and muscle power in election, rampant violence, pre-poll, post-poll, whatever, rampant লেভেলের ভায়োলেন্স দেখা যাচ্ছে। এটা হচ্ছে ডেমোক্রেসির একটা বড় একটা সমস্যার জায়গা। এবং ইউনিফর্মলি গোটা ইন্ডিয়ার মধ্যে একই রকম ভাবে না হলেও এটা কিন্তু একটা মোর অর লেস একটা কমন ফিচার, একদম ইন্টিগ্রাল পার্ট হয়ে গেছে ইন্ডিয়ান ডেমোক্রেসি। আমি দু একটা তথ্য দিলেই বোঝা যাবে যে এই জাস্ট আমরা যদি 2004 থেকে 2019 লাস্ট 4টে লোকসভা ইলেকশনে যদি আমরা কারাপশনের যদি জায়গাটা দেখতে চাই বা ক্রিমিনালি অ্যালিগড এমপির কথা যদি আমরা দেখতে যাই, অ্যাটলিস্ট অ্যালিগড 2004 সালে লোকসভাতে যে 543টা আসন ছিল, 543টার মধ্যে 128 জন এমপি এরকম ছিলেন যারা ক্রিমিনালি অ্যালিগড, যাদের এগেইনস্টে ক্রিমিনাল কেস রয়েছে। পার্সেন্টেজ করে দেখলে 23%, 23.57%। 2009 সালে এই সংখ্যাটা বেড়ে দাঁড়ালো 128 থেকে 162। পার্সেন্টেজ শেয়ার করলে সেটা হচ্ছে 29%। 2014 সালের লোকসভা ইলেকশনের পর সেটা হয়ে গেল 185, ফ্রম 128 টু 162, দেন 185। টোটাল শেয়ার হচ্ছে 34%। আর 2019 সালে লাস্ট লোকসভা ইলেকশনে আউট অফ 539 সিটস 233, অলমোস্ট 50%, দ্যাট ইজ 43.22% of total strength in Lok Sabha. 43% MPs are criminally alleged, and we are expecting good public policies, we are expecting good laws out of those people, from those people who are alleged in different criminal cases. এই নিয়ে কোনো সুস্পষ্ট এর সাথে যুক্ত হচ্ছে বিভিন্নভাবে যেগুলোকে আমরা বলছি এই হচ্ছে যে পলিটিক্স অফ ডিফেকশন পলিটিক্স, দলত্যাগের রাজনীতি, অ্যানাদার ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যেটা হচ্ছে ভারতের গণতন্ত্রের যে বেসিক যে জায়গা, সেই জায়গাগুলোকে বাধা তৈরি করছে, সমস্যা তৈরি করছে। সিভিল সোসাইটি নেই, ল্যাক অফ অটোনোমাস স্পিয়ার অফ সিভিল সোসাইটি, ইট ইজ অ্যানাদার প্রবলেম। অটোনোমাস স্পিয়ার অফ সিভিল সোসাইটি নেই। যে সিভিল সোসাইটি ডেমোক্রেসিকে বুস্ট করে, টকভিল তার ডেমোক্রেসি ইন আমেরিকায় পরিষ্কার ভাষায় লিখছেন যে ওয়ান অফ দ্য বেসিক রিজনস বিহাইন্ড দ্য সাকসেস অফ ডেমোক্রেসি ইন আমেরিকা কি? দ্য এক্সিস্টেন্স অফ স্ট্রং অ্যান্ড ডেন্স নেটওয়ার্ক অফ সিভিল সোসাইটাল অ্যাসোসিয়েশনস, because people engage themselves in those civil societal associations which ultimately promotes the political participation of people, civil societal participation. একই রকম দাবি করছেন রবার্ট পাটনাম বলে আরেকজন থিঙ্কার রয়েছে, যিনি মেকিং ডেমোক্রেসি ওয়ার্ক ইন ইতালি বলে একটা বিখ্যাত বই লিখেছিলেন। রবার্ট পাটনাম, ওয়ান অফ দ্য ফেমাস পলিটিক্যাল সোশিওলজিস্ট, তিনিও একই রকম দাবি করছেন যে ইতালিতে ডেমোক্রেসি কিভাবে এভাবে এত ভালোভাবে এত ভাইব্রেন্ট ওয়েতে কি করে ডেমোক্রেসি ওখানে রয়েছে। তার একটা বড় কারণ হচ্ছে ডেন্স নেটওয়ার্ক অফ সিভিল সোসাইটাল অ্যাসোসিয়েশন, যেটা আমাদের এখানে নেই। আমরা পলিটিসাইজড, একটা চায়ের দোকানের আড্ডা, একটা পাড়ার ঠেকের আড্ডা, সেটা পর্যন্ত পলিটিসাইজড, যে কোথায় কোন রাজনৈতিক দল নিয়ে আলোচনা হয় সেটাও মানুষ জানে। এছাড়া আরো অনেক সমস্যা রয়েছে, তার মধ্যে একটা বড় সমস্যা যেটা আজকের দিনে, যেটা আমি বলে হয়তো শেষ করব, যেটা হচ্ছে যে ডেমোক্রেসির মধ্যে এই যে ডোল পলিটিক্সের যে সমস্যা। ডোল মানে হচ্ছে যে, মানে আমরা ডোল পলিটিক্স বলছি খুব, মানে এটা হচ্ছে কালচার অফ ফ্রিবিজ। ফ্রিবিজ কি? ফ্রিবিজ হচ্ছে প্রসেস অফ অফারিং ইকোনমিক প্যাকেজেস, ডাইরেক্ট মানি অর ডাইরেক্ট ট্রান্সফার অফ something which is material good. প্রথমে সাদাভাবে দেখলে বা নর্মালি দেখলে এটাকে মনে হবে যে yes there is nothing wrong in it, এটা হতেই পারে, but at the end of the day it gives rise to the populism, negative populism.
অ্যান্ড অথরিটেরিয়ানিজম অফ ডিফারেন্ট ব্র্যান্ডস। কি করে? এই নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। একদম 2006 সাল থেকে একটার পর একটা মামলা হয়েছে। প্রথম ডিএমকে গভর্নমেন্টের এগেনস্টে, আমরা জানি তামিলনাড়ুতে ডিএমকে গভর্নমেন্টের এগেনস্টে যে সুব্রমণিয়াম বালাজি ভার্সেস গভর্নমেন্ট অফ তামিলনাড়ুর যে মামলা হয়েছিল 2006 সালে, সেই মামলাতেই এইটা ছিল যে এই যে ভারতের যে রিপ্রেজেন্টেশন অ্যাক্ট, রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট 1951, এই রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট 1951 এর 123 নম্বর সেকশন পরিষ্কারভাবে ভায়োলেট করছে, এরকম বলা হয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্টের সেই সময় কি জাজমেন্ট ছিল? যে জাজমেন্টটা 2006 সালের কেস, এবং 2013 সালে যখন জাজমেন্ট এলো সুপ্রিম কোর্টের, সেখানে সুপ্রিম কোর্ট কি বললো? বললো যে হ্যাঁ, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে এই যে ফ্রিবিগুলো, এগুলো আজকের দিনে একটা সিরিয়াস কনসার্ন, একদম কোর্ট আনকোর্ট সুপ্রিম কোর্ট এই কথাটা ব্যবহার করলো, সিরিয়াস কনসার্ন। ফ্রিবি কালচার বা ডোলস ফ্রিতে পাইয়ে দেওয়া রাজনীতি ফর দ্য সেক অফ ভোট ব্যাংক, সেখানে পরিষ্কার ভাষায় সুপ্রিম কোর্ট 2013 সালে বলল, যেটা এস সুব্রমণিয়াম বনাম ডিএমকে মামলা, ডিএমকে গভর্নমেন্টের যে ইলেকটোরাল ম্যানিফেস্টো, সেই ম্যানিফেস্টোতে পরিষ্কার বলা হয়েছিল যে আমরা ফ্রি কালার টিভি দেব। ইফ আই উইন দ্য ইলেকশন আই উইল প্রোভাইড আ ফ্রি কালার টিভি টু ইচ হাউস হোল্ড। এই নিয়ে মামলাটা হয়েছিল, এবং সেখানে ডিএমকে গভর্নমেন্টের হয়ে যিনি উকিল, তিনি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে দাবি করছেন যে গভর্নমেন্ট কি শুধুমাত্র 5 বছর শাসন করা মানে কি মানুষের জীবনের সমস্ত রকম সুযোগ সুবিধা দেওয়া, তার মধ্যে এটা হচ্ছে অ্যামিউজমেন্ট। ফ্রি কালার টিভি দিলে অ্যামিউজমেন্ট এনশিওর হবে, দ্যাট ইজ ওয়াই উই আর প্রোভাইডিং ফ্রি কালার টিভি। এটা ছিল একটা যুক্তি, এইখান থেকে সমস্যার সূত্রপাত। তারপরে একটার পর একটা মামলা, যেমন এই যে অশ্বিনী উপাধ্যায় কেস, যেটা আজকের দিনে একদম অত্যন্ত রেলিভেন্ট, যেটা এখনো পর্যন্ত চলছে। এই অশ্বিনী উপাধ্যায় কেসে পরিষ্কার ভাবে বলা হচ্ছে যে কি হচ্ছে, যে এই যে ডোলিং আউট ফ্রিবি, এটা অ্যাকচুয়ালি ইট ডিসরাপ্টস দ্য লেভেল প্লেইং গেম। দ্য পার্টি ইন পাওয়ার অলওয়েজ গেটস সাম বেনিফিট আউট অফ ফ্রিবিজ অ্যান্ড ডোলস হোয়াট এভার। কিসের উপর দিচ্ছে দাঁড়িয়ে? এই যে ফ্রিবি বা ডোলস, এটা অ্যাকচুয়ালি কিন্তু দেওয়া হয় মানুষের ট্যাক্সের টাকায়, এবং এটা আজকে শুধুমাত্র একটা নির্দিষ্ট রাজ্যে বা একটা নির্দিষ্ট দেশের সমস্যা নয়। এই গোটা 21st সেঞ্চুরি এটা দেখছে যে মানে দ্য রাইজ অফ পপুলিস্ট লিডার্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড হু আর ইউজিং টুলস লাইক অফারিং ফ্রিবিজ for the sake of their own image building. Actually, they are building their own image. Out of what? Out of public exchequer or government fund, to be very simple. So this is one of the major crises, which is the source of populism, authoritarianism. And it is a source of crisis. It is a crisis in Indian democracy. এটা হচ্ছে অশ্বিনী উপাধ্যায় কেস এখনো চলছে, যেখানে পরিষ্কার ভাষায় বলা হচ্ছে যে লেভেল প্লেইং গেম, বিভিন্ন পলিটিক্যাল পার্টিগুলো যেখানে সমান, যখন তারা নির্বাচনী রাজনীতিতে অংশগ্রহণ করছে, তখন কি হচ্ছে? দি পার্টি ইন পাওয়ার অলওয়েজ গেট সাম বেনিফিট বিকজ ইট ইজ ইন দ্য অ্যাডভান্টেজিয়াস পোস্ট, অ্যাডভান্টেজিয়াস একটা পজিশনে সে আছে, কেননা হি অর সি ইজ দ্য কাস্টোডিয়ান অফ পাবলিক এক্সচেকার। এবং এই পাবলিক এক্সচেকার শুধু তাই নয়, এই যে প্রাক নির্বাচনী যে প্রতিশ্রুতি, এগুলো নিয়েও মামলা চলছে যে হাউ টু স্টপ দিস, বিকজ ইট ডিসরাপ্টস দ্য লেভেল প্লেইং গেম, ইট ইনফ্লুয়েন্সেস দ্য ভোটার্স ব্যাডলি, অ্যান্ড ইট সেক্স দ্য রুট অফ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন অ্যাজ ওয়েল। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের যে রুট, সেটা নষ্ট হয় এটার দ্বারা। তো যিনি জাস্টিস কৃষ্ণমাচারী রয়েছেন, হেমা কোহলি রয়েছেন এবং রামনা রয়েছেন, তারা অনেক দিন আগে ইলেকশন কমিশনকে পরিষ্কার ভাষায় বলেছেন যে ইলেকশন কমিশন শুড ফ্রেম আ প্রপার গাইডলাইন রিগার্ডিং ফ্রিবিজ অ্যান্ড ডোলস, বাট উই আর ইয়েট টু হ্যাভ দ্যাট। হোপ দেয়ার উইল বি এ ডে যখন আমরা এটা জানতে পারবো। এই নিয়ে এই যে ফ্রিবি কালচার নিয়ে এই অসীমা গোয়েল, one of the members of মানে আরবিআই যে দল তৈরি করে দিয়েছিলেন, যে কমিটি তৈরি করে দিয়েছিলেন, যারা হচ্ছে যে
এই ফ্রিবি নিয়ে কাজ করছেন এবং তারপরে তারা রিপোর্ট জমা দেবেন। আরবিআই তৈরি করা যে কমিটি, সেখানে পরিষ্কার ভাষায় অসীমা গোয়েল পরিষ্কার ভাষায় বলেছেন যে ফ্রিবিজ আর নেভার ফ্রি। যেটাকে মনে হয় ফ্রি, সেটা কখনো ফ্রি নয়। ফ্রিবিজ আর নেভার ফ্রি, কস্ট ইজ ইম্পোজড সামহোয়ার। যেটাকে মনে হচ্ছে ফ্রি, সেটা ফ্রি নয়। ওই ফ্রির কস্ট কোথাও না কোথাও কোনো না কোনো ভাবে চাপছে, ইন ডিফারেন্ট ফর্ম, ইন ডিফারেন্ট কনটেক্সট, হোয়াট এভার। তো দিজ আর দ্য প্রবলেমস ইন ইন্ডিয়ান ডেমোক্রেসি, যেগুলো সঙ্গে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আমরা ডিল করি এবং প্রত্যেক মুহূর্তে দেখি যেটা আলটিমেটলি কি হয়। আলটিমেটলি যেটা অ্যাকচুয়ালি যে এক্সচেকার, স্টেট এক্সচেকার বা সেন্ট্রাল, সেখানে বার্ডেন অফ ডেপ্ট, হ্যাঁ, মানে ডেপ্ট রিডেন হয়ে যাচ্ছে বিভিন্ন রাজ্যগুলো, যারা ব্যাংক্রাফট হয়ে যাওয়ার পজিশনে পর্যন্ত চলে যেতে পারে। 2021 সালের একটা ডেটা বলছে যে শুধুমাত্র উত্তরপ্রদেশে 6.1 লাখ ক্রোর হচ্ছে দেনা। ওয়েস্ট বেঙ্গলও অলমোস্ট তাই, বা আরো একটু বেশি হবে। গোয়ার মতো ছোট্ট জায়গা, সেখানে হচ্ছে যে 21,000 কোটি টাকা দেনা। পাঞ্জাবে 2.8 ক্রোর রুপিস দেনা। উত্তরাখণ্ড ছোট্ট একটা রাজ্য, সেখানেও হচ্ছে যে 71,000 কোটি টাকা দেনা, জাস্ট ডিউ টু দিস পপুলিস্ট কালচার অর ডোলস। সো দিজ আর দ্য প্রবলেমস। পলিটিক্যাল কনসালটেন্সি থেকে শুরু করে, ডোলস থেকে শুরু করে, ডিফেকশন থেকে শুরু করে, যেগুলো আজকের দিনে খুব বড় বড় সমস্যা, সেগুলো রয়েছে ভারতীয় গণতন্ত্রকে বোঝার ক্ষেত্রে, যেগুলো সব থেকে বেশি সমস্যার জায়গা তৈরি করেছে। কিন্তু মূল যেটা কথা, সেটা হচ্ছে যে এই যে ইন্ডিয়ান ডেমোক্রেসি, যেটা হচ্ছে ওয়েস্টমিনিস্টার মডেল অফ ডেমোক্রেসি, এইটা কিন্তু একটা ওয়েল এস্টাবলিশড লিবারাল ইম্পেরিয়ালিস্ট একটা ন্যারেটিভ অফ কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট, যেটা একদিনে হঠাৎ করে গড়ে ওঠেনি, যেটা ডেভেলপ করেছে, ব্রডেন্ড হয়েছে থ্রু আ নাম্বার অফ রিফর্মস, এবং এইটা হঠাৎ করে একদিনে হয়নি। ভারতীয় গণতন্ত্র ওয়ার্ল্ডের কাছে আজকে সব থেকে বড় গণতন্ত্র, এবং এই গণতন্ত্রের প্রচুর সমস্যা আছে, ঠিক কথায়। কিন্তু আমি যে কথাটা প্রথম থেকে শুরু করেছিলাম, যে ডিসপাইট অফ আ নাম্বার অফ অ্যানোমালিজ এবং কি বলবো, মানে ভ্যাকিউনা, আমরা কিন্তু একটা সাস্টেইনড ডেমোক্রেসি, এবং এখানকার ডেমোক্রেসি কিন্তু রিলেটিভলি সাকসেসফুল বলছি কেন, দেয়ার আর সো মেনি মেজর ইস্যুস, মেজর প্রবলেমস, কিন্তু তারপরেও আমরা একটা ডেমোক্রেটিক নেশন হিসেবে আমরা কিন্তু গোটা ওয়ার্ল্ড ওয়াইড আজকের দিনে যত দিন যাচ্ছে তত কিন্তু ডেমোক্রেটিকে কনসলিডেট করতে পারছি। তো এই পর্যন্তই আমার আলোচনা। এরপরে আমি বলবো, যদি কোনো কোয়েশ্চেন আনসার থাকে বা যদি কোনো ইন্টারাকশন করা যায়, তাহলে আর একটু ব্যাপারটা ভালো হয়। থ্যাংক ইউ। যদি কোনো প্রশ্ন থাকে বা যদি কেউ কোনোভাবে ইন্টারাক্ট করতে চায়, কোনো কমেন্ট, কোনো সাজেশন, কোনো অ্যাডিশন, সবকিছুই স্বাগত। কোনো প্রশ্ন থাকলে করতে পারো। প্রকাশ, সমীরণ, কেউ শুনতে পাচ্ছ? আমার কথা কি শোনা যাচ্ছে?
আমার কথা কি শোনা যাচ্ছে? Am I audible? আহ, দুঃখিত, আমার নেটওয়ার্কের প্রবলেমের জন্য একটু বেরিয়ে গিয়েছিলাম। আচ্ছা, এখন শোনা যাচ্ছে? আমাকে শোনা যাচ্ছে তো আমার কথা? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ। ওকে, আমি স্যার, আমার আলোচনাটা এখানে শেষ করেছি। যদি কোনো ইন্টারাকশন হ্যাঁ স্যার, হয়, কিছু যদি কারো প্রশ্ন। হ্যাঁ স্যার, প্রশ্ন তাহলে কিছু আছে। প্লিজ। হ্যাঁ, রাহুল প্রশ্ন করেছে, স্যার, আওয়ার ডেমোক্রেসি আর কনসিলেটেড। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে না? আমি একটা একটা করে প্রশ্ন নেবো আর উত্তর দেবো। স্যার, আরো প্রশ্ন আছে, প্রশ্নগুলো স্যার করে নিই, তাহলে মনে হয় ভালো হয়। হ্যাঁ। আচ্ছা, তারপরের প্রশ্ন অধ্যাপক সত্যজিৎ দাশগুপ্ত করেছেন, হোয়াট রোল ডু ইউ থিঙ্ক মানি অ্যান্ড মাসেল পাওয়ার প্লে ইন আওয়ার ইলেকট্রাল প্রসেস, which ultimately breed very strong and widespread tendencies of self-seeking and impunity against criminalization of politics. Is not this the greatest hindrance to building a grassroots democratic culture? এক্স্যাক্টলি। তারপরের আচ্ছা, প্রশ্ন। আমি প্রশ্নগুলো ভুলে যাচ্ছি, আমি ভুলে যাব। আমি একে একে বলি। প্রথমে রাহুল যে প্রশ্নটা করেছে আমি সেটাকে বলি যে হ্যাঁ, আমি ওটা যেটা দাবি করেছি যে হ্যাঁ, যত দিন যাচ্ছে ডেমোক্রেসি কনসলিডেটেড হচ্ছে। কেন কনসলিডেট হচ্ছে? কারণ একটা সময় ছিল যখন আমরা যে পরিস্থিতিতে যে ভাবে আমরা লাইফ, আমাদের জীবনযাত্রা যেমন ছিল, যত দিন যাচ্ছে তত কিন্তু ডেমোক্রেটিক্যালি আমরা কিন্তু স্ট্রং হচ্ছি। যেমন আমি প্রথমেই যেটা দিয়ে শুরু করলাম, যে এই যে লেভেল প্লেইং গেমকে নষ্ট করত ইলেকটোরাল বন্ড দেওয়া। যত কোন রাজনৈতিক দল কোন কর্পোরেট হাউসের কাছে কি পরিমাণ ইলেকটোরাল বন্ড পাচ্ছে এর কোনো হিসাব ছিল না। অ্যানোনিমাস বলে পার করে দেওয়ার একটা প্রবণতা ছিল। আগে এই 2018 সালের যে আইন, 17-18 আইন, সেই আইনে বলা হলো ফিনান্স অ্যাক্টে যে এতদিন যেটা ছিল যে একটা কোম্পানি তার বার্ষিক যে আয়, তার যে টার্নওভার হচ্ছে, সেখান থেকে তার যে প্রফিট হচ্ছে, সেই প্রফিটের 7.5% বেশি সে ইলেকটোরাল বন্ডে কোনো পলিটিক্যাল পার্টিকে দিতে পারবে না, টাকা দিতে পারবে না। কিন্তু এই আইনে যেটা করা হলো যে না, এই বারটা তুলে দেওয়া হলো, যত ইচ্ছা দাও। আমরা যদি দেখি আজকের আনন্দবাজার এই ফ্রন্ট পেজে একদম কোন পলিটিক্যাল পার্টি লাস্ট 5 বছরে কি পরিমাণ ইলেকটোরাল বন্ডে টাকা তুলেছে, সব থেকে ধনী দলকে, সেকেন্ড দল কোনটা, থার্ড দল কোনটা, একদম পুরো চার্ট করে দিয়ে দেওয়া হয়েছে জাস্ট আজকের আনন্দবাজারে। মানে সারপ্রাইজিং সব ডেটা রয়েছে। এই যে সুপ্রিম কোর্ট এখানে একটা বার তৈরি করলো, গণতন্ত্র কিন্তু কনসলিডেটেড হলো। একটা সময় ছিল আমরা যে পদ্ধতিতে ভোট দিতাম, এখন আমরা ইভিএম এ ভোট দিই, যেটাকে মোরাললেস আমরা ধরে নিই যে ইয়েস দিস ইজ সাইন্টিফিক। এখনো পর্যন্ত অন্তত সেটাই প্রমাণিত। তো সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে এখানেও একটা পদ্ধতিতে কনসলিডেটেড হচ্ছে। একটা সময় দলত্যাগ বিরোধী আইন ছিল না, আফটার 1989 সেই সময় আবার দলত্যাগ বিরোধী আইন এলো। এই যে রাইট টু ইনফরমেশন ছিল না, রাইট টু ইনফরমেশন আফটার 2005 ইন্ট্রোডিউসড হলো। এমনকি সুপ্রিম কোর্টে যিনি ওই প্রশান্ত ভূষণ, যিনি প্রধান, যিনি সওয়াল জবাব করেছেন আর কি এই ইলেকটোরাল বন্ডের এগেনস্টে, তিনি এটাই বলেছেন যে আর্টিকেল 19A1 একে ভায়োলেট করছে। রাইট টু ইনফরমেশন মানুষ পাচ্ছে না।
অ্যানোনিমাস বলে যদি কে কোন পলিটিক্যাল পার্টিকে কত টাকা দিয়েছে, সেটা চিট ফান্ডের টাকা নাকি সেটা কোনো ব্ল্যাক মানি, নো ওয়ান নোজ। এমনকি সেটা 100% ট্যাক্স ফ্রি। তো যত দিন যাচ্ছে, যত ইলেকটোরাল রিফর্মস হচ্ছে, যত ডেমোক্রেটিক রিফর্মস হচ্ছে, যত অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস হচ্ছে, তত আমরা বলতে পারি যে ইয়েস, উই আর হ্যাভিং আ বেটার ডেমোক্রেসি ডে বাই ডে। দ্যাট ইজ ওয়ান অফ দ্য টেক ইউ মে সে। আর তারপরের যে প্রশ্নটা ছিল সেটা অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং আমি যে কথাগুলো বলেছি সেই লাইনেই প্রশ্ন একদম। মানে আমি ধন্যবাদ জানাই প্রশ্নটা করার জন্য, যে এই যে ইউজ অফ মানি পাওয়ার অ্যান্ড মাসেল পাওয়ার, যেটা ডেমোক্রেসির একদম ইন্টিগ্রাল পার্ট হয়ে গেছে আজকের দিনে। আমরা কিছু কিছু টার্মকে অত্যন্ত ক্যাজুয়ালি এবং ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করি, লাইক ঘোড়া কেনা বেচা। এই যে ব্যাপারগুলো, এইগুলো তো এমপি কেনা, আমরা এমনও সার্কাস দেখেছি, মানে উইদাউট এনি ইনহিবিশন আই এম ইউজিং দ্য টার্ম সার্কাস। তার কারণ হচ্ছে এই যে দেখা যাচ্ছে যে অনাস্থা প্রস্তাব আনা হয়েছে, নো কনফিডেন্স মোশন আনা হয়েছে বিধানসভায় বা পার্লামেন্টে হয়ে গেল। এমপিদেরকে বা এমএলএদেরকে আলাদা করে আলাদা হোটেলে একসঙ্গে রেখে দেওয়া হচ্ছে যাতে করে ঘোড়া কেনা বেচা না হতে পারে। এমএলএ কেনা, এমপি কেনা, এ আবার কি কথা? যে কারণে রুশো মিড 18th সেঞ্চুরিতে বলে দিয়ে গেছেন, যখন তিনি রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসিকে স্ট্রংলি অপোজ করেছিলেন। তিনি বলেছিলেন যে sovereignty cannot be represented for the same reason it can't be alienated from the sovereign, the people. এটা রুশো সেই সময় প্রেডিক্ট করেছিলেন যে রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসির এটা একটা বিশাল বড় সমস্যা, সভারেন্টিকে কখনো রিপ্রেজেন্ট করা যায় নাকি। একই রকম ভাবে আমরা আয়ারাম গয়ারাম পলিটিক্স দেখেছি, মানে আমি দলত্যাগের রাজনীতির কথা বলছি। সকালে এই রাজনৈতিক দলে, বিকেলে ওই রাজনৈতিক দলে, কালকে সকালে আবার অন্য রাজনৈতিক দলে দেখেছি। তো এইগুলো তো একদম ইন্টিগ্রাল পার্ট হয়ে গেছে আমাদের ডে টু ডে লাইফে। এখন তো দেখে মনে হয় যে ইয়েস, দিস ইজ কোয়াইট ন্যাচারাল। সেরকমই এই যে কথাগুলো বলছি আমি, এইগুলো সবকটার সঙ্গে মানি পাওয়ার অ্যান্ড মাসেল পাওয়ার বোথ আর ক্লোজলি রিলেটেড, হুইচ ইজ অ্যাকচুয়ালি ডিসরাপ্টিং দ্য বেসিক কালচার, দ্য বেসিক ভ্যালু অফ আওয়ার ডেমোক্রেসি। এবং আপনি গ্রাসরুট লেভেলের কথা বলেছেন প্রশ্নে, অবশ্যই তাই, একদম গ্রাসরুট লেভেল থেকে নষ্ট করছে ডেমোক্রেসি। মিডিয়া পারচেজড হয়ে যাচ্ছে, সিভিল সোসাইটি যারা ধারক বাহক বলে আমরা মনে করি পারচেজড হয়ে যাচ্ছেন ইন সো মেনি কেসেস, মানে কোনো না কোনো ভাবে পাইয়ে দেওয়ার রাজনীতি দেখা যাচ্ছে। সো মানি পাওয়ার অ্যান্ড মাসেল পাওয়ার বোথ আর ইকুয়ালি অ্যাক্টিভ অ্যাজ আনডেমোক্রেটিক ফোর্সেস এগেইনস্ট আওয়ার ডেমোক্রেসি রাইট নাও। আর কোনো প্রশ্ন আছে প্রকাশ? আপাতত স্যার কোনো আর প্রশ্ন নেই। স্যার আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে স্যার আমাদের গণতন্ত্র বর্তমানে স্যার ভোট দানের একটা মানে ভোট অঙ্ক আর কি হয়ে গেছে। তো মানে বর্তমানে কি গণতন্ত্র বলে কিছু আছে? মানে মানে এটা অনেকেই আর কি প্রশ্ন করছে আমাকে, যে গণতান্ত্রিক ব্যবস্থা আমাদের যে সংবিধান যেভাবে মানে রচনা করা হয়েছিল, লেখা হয়েছিল, আদৌ কি সেগুলো মানা হচ্ছে বর্তমানে? মানে সেটা কি ভোট ব্যাংকের জন্যই গণতন্ত্র, না মানুষের জন্য? হওয়ার মতো পরিস্থিতি হয়নি, এতটা হতাশ হওয়ার মতো পরিস্থিতি হয়নি, কিন্তু টু বি ভেরি অনেস্ট, ডেমোক্রেসি ইজ আ মিথ। ডেমোক্রেসি একটা মিথ কেন বললাম? ইট ইজ আ প্রসেস। ডেমোক্রেটাইজেশনটা হচ্ছে প্রসেস, যে কিভাবে ধীরে ধীরে মানুষের অধিকারকে সুরক্ষিত করা যায়, কিভাবে শাসক এবং শাসিতের সম্পর্ককে আরেকটু শাসিত কেন্দ্রিক করা যায়, মানে পিপল ওরিয়েন্টেড করা যায়, এবং এই পথে যেতে গিয়ে যে বিষয়গুলো প্রয়োজন, যে রিফরমেশনগুলো প্রয়োজন, সেগুলো ধীরে 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 হচ্ছে। এবং এইগুলো ধীরে ধীরে হওয়ার ক্ষেত্রে যে বাধাগুলো আসে, সেই বাধাগুলো থেকে আমরা মাঝে মাঝে হতাশাগ্রস্ত হয়ে যাই যে না, তাহলে ডেমোক্রেসি বলে আদৌ পৃথিবীতে কিছু নেই। কিন্তু এই যে পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসি, মানে অ্যাকচুয়ালি what we are experiencing in our everyday life, we are experiencing so many undemocratic forces, and in the name of democracy, actually every form of undemocratic activities are there in the name of democracy. I'm repeating again, গণতন্ত্রের নামে হয়, কিন্তু গণতন্ত্র বলে কিছু নেই এটাও অস্বীকার করা জায়গা নেই। কেন না, আমরা যদি অন্যান্য তন্ত্রগুলোকে দেখি, whether it is রাজতন্ত্র, মিলিটারি তন্ত্র, একনায়কতন্ত্র, সামন্ততন্ত্র, মানে ফিউডালিজম, হোয়াট এভার,
তাহলে দেখবো যে গণতন্ত্র হচ্ছে রিলেটিভলি বেটার এবং এটাই হচ্ছে ওয়াইডলি ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড ফর্ম অফ গভর্নমেন্ট। এর কোনো অল্টারনেটিভ এখনো পর্যন্ত দেওয়া যায়নি। হ্যাঁ, various forms of democracies are there, whether it's parliamentary democracy, it is guided democracy, deliberative democracy, dialogic democracy, constitutional democracy, consensual democracy। বিভিন্ন রকমের থিঙ্কাররা বিভিন্ন রকম ডেমোক্রেসিকে নিয়ে গবেষণা করে বিভিন্ন কথাবার্তা বলেছেন, কিন্তু ডেমোক্রেসির অল্টারনেটিভ by declining the very culture of democracy, তাকে অল্টারনেটিভ করে অন্য কোনো একটা অপশন কিন্তু এখনো পর্যন্ত কেউ দিতে পারেননি। in comparison to other forms of government, democracy is better, and that is why more than 90% nations around the world, they are having their democratic government or constitution, whatever. থ্যাংক ইউ স্যার, খুব সুন্দর উত্তরটি দিয়েছেন। স্যারকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আজকের এত সুন্দর একটি আলোচনা, মানে এত সহজ ভাষায় আর কি করেছেন তার জন্য আমি প্রথমে দুঃখিত জানাচ্ছি যে আমি কিছুক্ষণ আগে একটু বেরিয়ে গিয়েছিলাম নেটওয়ার্কের প্রবলেমের জন্য। তো আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি। আর আপাতত কেউ কোনো প্রশ্ন করেননি। তো যারা আজকের আলোচনাটা শুনেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আশা করছি। তো আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি। সকলকে শুভরাত্রি, সকলে ভালো থাকবেন। ধন্যবাদ, শুভরাত্রি। থ্যাংক ইউ।